আসসালামু আলাইকুম। শ্রমার্থের অর্থনীতি ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসবির প্ল্যাটফর্মে। ইকোনমিক স্টুডেন্ট সোসাইটি অফ বাংলাদেশ এবং শ্রমার্থ ইকোনমিক স্টুডেন্ট সোসাইটি অফ বাংলাদেশের একটি নিউজ লেটার। এর পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে প্রতি শুক্রবারের একটি সাধারণ আয়োজন এবং এখানে আমরা আলোচনা করব শ্রমার্থ নিয়ে, অর্থাৎ শ্রম অর্থনীতি নিয়ে। বাংলাদেশের সমসংস্কার এবং শ্রমিকদের নানা দাবি দাওয়ার প্রেক্ষিতে সময় সময় আমরা বিভিন্ন ধরনের আন্দোলন হতে দেখি। আর সে আন্দোলনগুলোর মূলে যে সমস্যাগুলো রয়েছে, অসন্তোষগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে তাদের অভিজ্ঞতা এবং পরামর্শগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য অর্থনীতি শিক্ষার্থী, পেশাজীবী, একাডেমিশিয়ান যারাই যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে যুক্ত আছেন এসএসবির সম্মানিত উপদেষ্টা জনাব আল মাহমুদ রবিন, ইউনিভার্সিটি অফ ওল্ডেনবার্গ, জার্মানি থেকে তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আজকের ওয়েবিনারে মূলত তার কাছ থেকেই শ্রমার্থের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং তার বাস্তব অভিজ্ঞতা আমরা শুনবো। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত আজকের অতিথি জনাব আল মাহমুদ রবিন। আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাব এবং এখানে আমাদের সাথে আরো যুক্ত আছেন এসএসবি সেক্রেটারি জেনারেল আসাদ রহমান এবং আমাদের আরো এক্সিকিউটিভ মেম্বার আব্দুল হাকিম। আমরা ওনাদের সাথেও কথা বলবো, আলোচনা শুনবো। শুরুতেই আমি শুরু করছি আল মাহমুদ রবিন ভাই, আপনার আলোচনাটা একটু শুরু করেন। আমরা প্রথমেই যেটি জানতে চাইবো যে আসলে বাংলাদেশের প্রেক্ষিতে শ্রমটাকে কিভাবে সংজ্ঞায়ন করা হয় কিংবা গ্লোরিফাই করা হয় কতটুকু, সে বিষয়টা দিয়ে যদি আপনি শুরু করতেন। জি জি, ধন্যবাদ তারেক ভাই। সবাইকে স্বাগতম আজকের ওয়েবিনারে। শ্রমার্থের অর্থনীতি বিষয়ক যে ওয়েবিনার, তো আজকের টপিক হচ্ছে আমাদের শ্রমার্থ অর্থনীতি। এখানে কয়েকটা আলোচ্য বিষয় এসেছে আসলে, যেমন পেশায় মানবিক মর্যাদা গুরুত্বপূর্ণ নাকি পরিবেশ নিরাপত্তা এটা গুরুত্বপূর্ণ। আমার মতে এখানে দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ। আপনি ধরেন একটা জব করেন, সেটা হচ্ছে হোয়াইট কলার জব, আমরা যেটাকে বলি যে কোট প্যান্ট পরে আপনি অফিস করতেছেন। আর একজন একটা জব করে, সে হয়তো একটা দিনমজুর, কিন্তু তারও কিন্তু আমাদের এই অর্থনীতিতে অবদান আছে। সুতরাং যে হোয়াইট কালার জব করে আর যে হচ্ছে একজন দিনমজুর, তার ভিতরে কিন্তু আমরা ওইভাবে পার্থক্য করতে পারি না। কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা, বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, তাতে শ্রমিকদের ভিতরে একটা কি বলা যায় এটাকে, ওইভাবে মানবিক যে মর্যাদা বোধ, এই মর্যাদা বোধটা কিন্তু দেওয়া হয় না। যেমন একজন রিক্সা চালককে আমরা মনে করি যে আরে ও তো রিক্সা চালক, ওর আবার কিসের মর্যাদা। তো আমি মনে করি যে 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 পেশায় থাকুক, সেই পেশাতে তাকে মানবিক মর্যাদা বোধ হিসেবে মানে তাকে সেই মর্যাদাটা দেওয়া উচিত। এবং এইখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে বাংলাদেশে আয় বৈষম্যটা অনেক প্রকট। যেমন একজন শ্রমিক যে বেতন পায় এবং একজন চাকুরিজীবী যে বেতন পায়, তার ভিতরে দেখবেন যে আকাশ পাতাল তফাৎ। এটা আসলে কিন্তু হওয়া উচিত না। উন্নত বিশ্বে আমরা যেটা দেখি যে হচ্ছে তাদের সার্টেইন একটা লেভেল পর্যন্ত তাদের একটা আয় বৈষম্য থাকে না। যেমন একজন কাজ করে একটা গোডাউনে, ঠিক আছে, বা ওয়্যার হাউসে, তো সে যেরকম বেতন পায়, সাপোজ ধরেন সে 4,000 টাকা বেতন পায়, সেক্ষেত্রে তার যে বস, সে কিন্তু মোটামুটি কাছাকাছি 4,500 বা 5,000 টাকা বেতন পায়। তো দেখা যাচ্ছে যে এই ডিফারেন্সটা কিন্তু খুবই কম, কিন্তু বাংলাদেশে এই ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। যেমন একজন শ্রমিক দৈনিক হয়তো আয় করে 500 থেকে 700 টাকা, কিন্তু একজন যে হোয়াইট কলার যে জব করে, সে বেতন পায় দিনে হয়তোবা আপনার 1500 থেকে 3,000 টাকা। তো এইটা কিন্তু অনেক বেশি, এই ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। তো যেই জন্য আমাদের ভিতরে একটা পারসেপশন তৈরি হয়েছে যে আসলে যারা দিনমজুর, দিনে আনে দিন খায়, বা বিভিন্ন ইনফর্মাল পেশায় যারা যুক্ত আছে, তাদের হচ্ছে মানবিক মর্যাদাটা আমরা ওইভাবে স্বীকার করতে চাই না। কিন্তু তারা কিন্তু আমাদের এই অর্থনীতির অংশ, তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা এই অর্থনীতি চিন্তা করতে পারবো না কখনো। সেটা ইনফর্মাল হোক ফর্মাল হোক, কোনো সেক্টরকেই আমরা বাদ দিতে পারবো না। ইনফর্মাল সেক্টরের একটা সমস্যা যে ইনফর্মাল সেক্টরের মজুরি কাঠামো কিন্তু নির্দিষ্ট না। যেমন ফর্মাল সেক্টরে
যে মজুরি কাঠামো, যেমন সরকারি চাকরির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে গ্রেড ভিত্তিক যে মজুরি কাঠামোটা আছে, কিন্তু ইনফর্মাল সেক্টরে মজুরি কাঠামোটা নির্দিষ্ট না। এইটা যদি একটা নির্দিষ্ট কাঠামোর ভিতরে নিয়ে আসা যায়, ইনফর্মাল সেক্টরকে আস্তে আস্তে যদি ফর্মাল সেক্টরে নিয়ে আসা যায়, তাহলে আমি মনে করি যে এই যে মানবিক মর্যাদা, পেশার যে মানবিক মর্যাদা, এটা আস্তে আস্তে রিকভার হতে শুরু করবে। কারণ এখন দেখা যাচ্ছে যে ইনফর্মাল সেক্টরে প্রায় 90% জব আছে বাংলাদেশে, আর ফর্মাল সেক্টরে প্রায় 10%-এর মতো হবে। আমি এক্সাক্ট আমি ফিগারটা বলতে পারবো না, সংখ্যাটা বলতে পারবো না, যেহেতু আমি এই মুহূর্তে জানি না। তো এই যে ইনফর্মাল সেক্টরে যারা কাজ করে তাদেরকে আমাদের ফর্মাল সেক্টরে নিয়ে আসতে হবে। এবং এখানে আরেকটা বিষয় আসতেছে যে পরিবেশ গুরুত্বপূর্ণ নাকি নিরাপত্তা গুরুত্বপূর্ণ? দুইটাই গুরুত্বপূর্ণ। কেন আপনি শুধুমাত্র পরিবেশকেই শুধু দেখবেন? এখানে পরিবেশও যেরকম গুরুত্বপূর্ণ, এখানে নিরাপত্তাও সেরকম গুরুত্বপূর্ণ। যেমন আমরা বাংলাদেশে বেশ কিছু ঘটনা দেখেছি, যে তাজরিন ফ্যাশনসে যে অগ্নিকাণ্ড, তারপরে রানা প্লাজা ধস, এবং এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি যে ঘটনাগুলোতে যে বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে একটা মনে করেন পারসেপশন তৈরি হয়েছে যে বাংলাদেশে শ্রমিকদের সেরকম নিরাপত্তা নাই। আসলে এই জিনিসটা এরকম ছিল, সেটা আস্তে আস্তে যেহেতু দেখা গেছে যে বিদেশি বায়াররা চাপ দিচ্ছে, চাপ দেওয়ার কারণে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স গঠিত হয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে আপনার পোশাক শ্রমিকদের যে নিরাপত্তাটা, এটা আস্তে আস্তে একটু উন্নত হয়েছে। কিন্তু আপনি অন্যান্য সেক্টরে যেগুলো দেখেন, যে অন্যান্য কলকারখানায় শ্রমিকরা যে কাজ করে, সেখানে কিন্তু এখনো নিরাপত্তার অভাব আছে। যেমন কিছুদিন আগে গাজী টায়ার্সে যে অগ্নিকাণ্ড ঘটনাটা ঘটলো, এখানে কিন্তু দেখবেন যে নিরাপত্তার যথেষ্ট অভাব ছিল। হ্যাঁ, এখানে শুধু অগ্নিকাণ্ডের কথা আমি বলবো না, যে তারা যে ভবনগুলো নির্মাণ করতেছে, ভবনগুলো বিল্ডিং কোড মেনে করা হয়েছে কিনা, তারপরে ভবনগুলো বা কারখানাগুলো পরিবেশ সার্টিফিকেট তাদের আছে কিনা, পরিবেশ মন্ত্রণালয় থেকে যেটা নেওয়ার কথা সেটা আছে কিনা। অর্থাৎ সার্বিক দিক আমাদেরকে দেখতে হবে। এবং শুধুমাত্র এই নিরাপত্তাই না, এই যে তারা কলকারখানায় কাজ করতেছে, কলকারখানায় কাজ করার ফলে তাদের কোনো হেলথ হ্যাজার্ড দেখা দিচ্ছে কিনা, এটা তো অবশ্যই দেখা দেয়। যেমন যদি কোনো শ্রমিক জাহাজ ভাঙ্গা যে কাজ আছে, এই জাহাজ ভাঙ্গা ইয়ার্ডে কাজ করে, তাদের মধ্যে দেখা গেছে যে 70%ই তাদের জীবদ্দশায় কোনো না কোনো এক সময় তারা কোনো না কোনো একটা মারাত্মক অসুখে তারা ভোগে। তো সুতরাং এখানে তাদের যে পরিবেশেরও একটা বিষয় আছে, মানে তাদের স্বাস্থ্যগত মানে ঝুঁকি যেহেতু আছে, সেই জন্য এই বিষয়গুলোকেও এইখানে নিয়ে আসতে হবে। তো এইগুলা কিন্তু শুধু আমরা এখন বলছি তা না, এগুলো দীর্ঘদিন ধরে আমাদের যারা এক্সপার্ট আছে তারা বলে আসতেছে। তো বিগত সরকার আসলে ওইভাবে তেমন কোনো উদ্যোগ নেয়নি। শ্রম আইন একটা করছে তারা, কিন্তু শ্রম আইনের ওইভাবে আমরা বাস্তবায়ন দেখি না। সুতরাং এই শ্রম আইন এবং মানে এই শ্রম আইনটা মূলত করা দরকার ছিল শ্রমিকদের স্বার্থে, কিন্তু দেখা গেছে যে এই শ্রম আইনটা করা হয়েছে মালিকদের স্বার্থে। এইটা তো আসলে ঠিক না বিষয়। শ্রম আইন হইতে হবে যারা শ্রমিক আছে তাদের স্বার্থে। তো সুতরাং বিগত যে সরকার ছিল তাদের যে ব্যর্থতাটা ছিল, আমরা আশা করব যে বর্তমান যে সরকার আছে তারা এই জিনিসগুলোর দিকে মনোযোগ দিবে। সুতরাং এখানে একটা বিষয় আমি বললাম প্রথমে, যে ফর্মাল এবং ইনফর্মাল সেক্টর, এই ইনফর্মাল সেক্টরকে আমাদেরকে ফর্মাল সেক্টরে ঢুকাইতে হবে, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে শ্রমিকদের মর্যাদাবোধ বাড়বে। তারপরে আমাদের পরিবেশগুলো উন্নত করতে হবে। তারপরে দেখা গেছে যে যেসব ঘটনা ইতিপূর্বে ঘটেছে সেসব ঘটনার কিন্তু আমরা বিচার দেখতে পাইনি। যেমন তাজরিন ফ্যাশনস বা হচ্ছে রানা প্লাজা ধসের কারণে যে মামলাগুলো হয়েছিল, সেগুলোর এখন কি অবস্থা, সেগুলো আমরা কিন্তু কোনো বিচার ওইভাবে দেখতে পাইনি। সুতরাং মালিকরা মনে করে যে আমরা যেন তেনভাবে কারখানা চালাবো, কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমরা কোনোভাবে পার পেয়ে যাব। সুতরাং এই যে আইনের শাসনটা এতদিন ছিল না, এটাও শ্রমিকদের যে স্বার্থ, সেই স্বার্থটা ফুলফিল করতে, শ্রমিকদের যে স্বার্থটা, সেই স্বার্থটার দিকেও কিন্তু মনোযোগী হইতে পারি নাই আমরা। সুতরাং বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এই সব দিকগুলো যাতে
খুব ভালোভাবে মনিটরিং করা হয়, এবং বর্তমান যে শ্রম উপদেষ্টা আছে তার কাছেও আমাদের এটা দাবি থাকবে। আর আইনটা অবশ্যই যুগোপযোগী করতে হবে, কারণ এই আইনটা মালিকদের স্বার্থে করা হয়েছে, এটা করতে হবে শ্রমিকদের সাথে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে কার্যত বেতন কাঠামোর মানদণ্ড। ভাই, এই ক্ষেত্রে আমি একটু যুক্ত করি আপনার সাথে, যে আমরা জি যে জি আমাদের কাছে যে তথ্য আছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের শ্রমিক সংখ্যা এবং শ্রম আইন লঙ্ঘনের তুলনায় আদালতে যে পরিমাণ মামলা আছে তা কিন্তু বেশি নয়। এবং বলা হচ্ছে যে এই মামলা সুরাহা করতেও কিন্তু হিমশিম খাচ্ছে আদালত। এর পেছনে বলা হচ্ছে যে আইন অনুযায়ী 180 দিনের মামলা নিষ্পত্তির কথা থাকলেও কখনো কখনো তা 5 বছর পেরিয়ে যাচ্ছে। এর বড় কারণ হচ্ছে বিচারক স্বল্পতা। এবং বলা হচ্ছে সেসব আদালত আছে সেগুলোতে অনেক সময় অবকাঠামো এবং জনবল সংকট থাকে। আপনি যেটি বলছিলেন, এখানে তারা কিন্তু স্পেসিফিক ভাবে বের করলো যে এই যে 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও কিন্তু সেটি 5 বছরের বেশি সময় গড়িয়ে যাচ্ছে। এবং এখানে আরো একটা বিষয় যুক্ত করছে যারা এই বিষয় নিয়ে গবেষণা এবং রিপোর্ট করেছেন, যে শ্রমিক ইউনিয়ন যেগুলো রয়েছে বিগত সরকারের সময়ে এই নামে বেনামে বিভিন্ন ধরনের শ্রমিক ইউনিয়ন গুলোকে রেজিস্ট্রেশন করানো হয়েছে, এবং এগুলো দেখা যাচ্ছে যে কোন পক্ষ মালিক পক্ষের আর কিংবা কোন পক্ষ শ্রমিক পক্ষের এটাই এখন খুঁজে বের করা সম্ভব না, এত বেশি শ্রমিক ইউনিয়ন হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের পোশাক খাতে বিশেষ করে যে এত বেশি শ্রমিক ইউনিয়ন বিগত 15 বছরে হয়েছে, এখন শ্রমিকরাও আসলে বুঝতে পারতেছে না কারা আসলে তাদের পক্ষে কথা বলছে, কারা তাদের বিপক্ষে কথা বলছে। আপনি আপনার আলোচনার সাথে যদি এই বিষয়টা নিয়ে একটু কিছু যুক্ত করেন। জি, ধন্যবাদ। এখানে আপনি যে বিষয়টা বললেন, আসলে ঘটনা কিন্তু সেইটাই, যে তারা আসলে জানে না যে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে কোন শ্রমিক ইউনিয়নের কাছে তারা যাবে আসলে। এবং আপনি দেখবেন যে এইসব কলকারখানায় যারা কাজ করে তারা কিন্তু ওইভাবে এতটা শিক্ষিত না যে তারা বুঝবে যে তাদের এইটা অধিকার। শ্রম ইউনিয়ন করা তাদের একটা অধিকার, সেটা তারা জানে না আসলে। সুতরাং তাদের একটা অজ্ঞতাও আছে। আর শ্রমিক ইউনিয়নগুলো, যেটা আপনি বললেন যে সরকারের স্বার্থে সবসময় কাজ করছে, এটা আসলে সর্বাংশে সত্য। কারণ দেখা গেছে আপনি যদি শ্রমিক ইউনিয়নগুলোকে হাতে রাখতে পারেন তাহলে মালিক পক্ষকে কিন্তু ওইভাবে ঝামেলা পোহাতে হয় না। সুতরাং 180 দিনের বদলে এই যে মামলা 5 বছর ধরে ঝুলে আছে, এটা কেন ঝুলে আছে? কারণ হচ্ছে এই শ্রমিক ইউনিয়নগুলো তাদেরকে সাহায্য করছে। কাদেরকে সাহায্য করছে? এই মালিক পক্ষকে সাহায্য করছে। বিষয়টা তো তাই। এখন আপনি যেটা বললেন, আপনার সাথে আমি পুরোপুরি একমত, কিন্তু এই জিনিসটা থেকে আমাদের আসলে বেরিয়ে আসা দরকার। এখন এটা 2024 সাল। এখন যদি আমরা এটা জিনিসটা না করতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। জি। তারপরে আমার মনে হয় যে পরের যে টপিকটা আছে ওইটাতে একটু যাওয়া উচিত। নিশ্চয়ই। যে বেতন কাঠামোর আসলে মানদণ্ডটা হওয়া উচিত কি? উন্নত বিশ্বে আমরা যেটা দেখতেছি যে বেতন কাঠামোটা হচ্ছে ঘন্টা ভিত্তিক। যেমন একজন যে পেশায় নিয়োজিত হোক তার একটা মিনিমাম স্যালারি থাকবে পার আওয়ারে, মানে প্রতি ঘন্টায় সে একটা মিনিমাম ইনকাম করবে। সাপোজ ধরেন আমি জার্মানিতে যেহেতু আছি, আমি জার্মানির শ্রম ব্যবস্থাটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে যে পেশায় জড়িত থাকুক না কেন, এখানে প্রতি ঘন্টা একজনকে 13.41 ইউরো তাকে পে করতেই হবে। এর নিচে কোনো প্রতিষ্ঠান তাকে বেতন দিতে পারবে না, এটা আইনের দ্বারাই নিষিদ্ধ। এবং এর আপার কোনো লিমিট নাই। আপনি চাইলে তাকে 15 ইউরো, 16 ইউরো, 20 ইউরো, 25 ইউরো পর্যন্ত তাকে অফার করতে পারেন, কিন্তু আপনি কখনোই 13 ইউরো 41 সেন্টের নিচে দিতে পারবেন না। কারণ ওরা এই লিভিং কস্টটা, জার্মানিতে থাকার যে লিভিং কস্টটা, এই লিভিং কস্ট হিসাব করে দেখছে যে একজন শ্রমিক বা একজন পেশাজীবী, সে এই যে পেশায় নিয়োজিত থাকুক, তাকে যদি 13.41 ইউরোর নিচে দেওয়া হয় তাহলে তার জীবন ধারণ করা সত্যিই কষ্টকর হয়ে যাবে। তো বাংলাদেশে আমার মনে হয় যে এই প্র্যাকটিসটা শুরু করা উচিত, যে বাংলাদেশে বেতন কাঠামো হবে ঘন্টা ভিত্তিক। যেমন পোশাক কারখানাগুলোতে এখন বর্তমানে যে ওভারটাইম দেওয়া হয়, আমার জানা মতে যে ওভারটাইমটা প্রতি ঘন্টায় 60 টাকা দেওয়া হয়।
প্রতি ঘন্টায় ৬০ টাকা কিন্তু এই জালমাত বাজার ভাই, আমরা দুর্মূল্যের বাজারে কিন্তু এটা আসলে কিছুই না। জি আলমত ভাই, আমরা এই ক্ষেত্রে একটু মানে সঠিক ইনফরমেশনটা নেওয়ার জন্য আপনার কাছ থেকে ১ মিনিট সময় নিচ্ছি। আসাদ রহমান ভাই, আপনি যদি আমাদেরকে একটু শেয়ার করতেন যে বর্তমান সময়ে পার আওয়ার কত টাকা করে দেওয়া হচ্ছে কারখানাগুলোতে, একটু আমাদেরকে একটু অ্যাকুরেট তথ্য দিয়ে সহায়তা করুন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমি নরমালি আল মাহমুদ ভাইকে ধন্যবাদ, সে অনেকগুলো বিষয় শেয়ার করছে আমাদের সাথে। খুবই আপনার গুরুত্বপূর্ণ টপিক গুলো। So, আমি যে তথ্যটা দিব যে বর্তমান বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, আর আমি নরমালি আমাদের এই বাংলাদেশে মূলত শ্রম আইনের আমি আদার আদার বাদ দিলাম, বা দুইটা ভাগ করা আছে। একটা হলো ইপিজেড শ্রম আইন, আর একটা হলো আপনার বাহিরের শ্রমিক আইন। So, এই অনুযায়ী আমি যেটা বলবো, ইপিজেড শ্রম আইনের প্রেক্ষিতে বর্তমানে একজন শ্রমিকের সর্বনিম্ন যে হেল্পার আমরা ধরি, তার যে গ্রোস স্যালারিটা হয় ১২,৮০০ হেল্পারের হেল্পারের আর যারা নর্মাল স্কিল সম্পন্ন তার স্যালারি হয় ১৩,৮০০ মূলত। So, এই দুইটা মূলত একবারে সর্বনিম্ন স্যালারি স্ট্রাকচার একজন শ্রমিকের। এর ওভারটাইম মধ্যে পার অনেক আওয়ার কিছু আছে। এর মধ্যে সর্বনিম্ন যে ওভার টাইমটা হয়, ওভারঅল যদি আমি ধরি, সর্বনিম্ন ওভার টাইম নর্মালি ৭০ থেকে ৭৩ টাকা পড়ে ওভার টাইম রেটটা। আর যদি আমি নর্মাল যেই আপনার নর্মাল যে আমি যে ওয়েজেস ধরি ৩৫ বা ৩৬ ৩৮ এভারেজ করে, সর্বনিম্ন সর্বোচ্চ আছে যে ধন্যবাদ। যতটা স্কিল তার তার ততটা আপনার ওভার টাইম রেট বাড়ে, হয়তো আপনারা এটা জানেন। ধন্যবাদ। জি ধন্যবাদ আলমান ভাই। জি আলমান ভাই। জি, ধন্যবাদ সঠিক যে তথ্যটা প্রকাশ করার জন্য। যে ওভারটাইমের যে বিষয়টা, যে ৭০ থেকে ৭৩% মানে ৭০ থেকে ৭৩ টাকা তাদেরকে পার আওয়ারে দেওয়া হয়, এবং অন্যান্য যেটা নর্মাল আওয়ারে ৩৮ থেকে ৩৫, তাই তো? ৩৫ থেকে ৩৮। জি 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 জি, জি নর্মাল আওয়ার, যেটা আমরা জি, নর্মাল জি, আওয়ার জেনারেল আওয়ারটা বলি। জি, জি। কিন্তু আসলে এখন যে দুর্মূল্যের যে বাজারে যে ইনফ্লেশন রেট, এই ইনফ্লেশন রেটে কিন্তু একজন শ্রমিকের কি আসলেই এই বেতন দিয়ে কি চলা সম্ভব? ১২,৮০০ টাকা দিয়ে কি একজন শ্রমিকের এই চলা সম্ভব আসলে? আমি তো মনে করি যে চলা সম্ভব না। সুতরাং যে বাংলাদেশের যে বেতন কাঠামোটা আছে, এটা অবশ্যই ঘন্টা ভিত্তিক করতে হবে, এবং এতে হবে কি যে মালিক পক্ষ একজন শ্রমিককে এক্সট্রা আওয়ার খাটায় নিতে পারবে না। যেমন বাংলাদেশে হয়তোবা কারখানাগুলোতে ৮ ঘন্টার বেশি কাজ করানো হয়। এটা আমি জানি না এক্সাক্ট যে করানো হয় কিনা। আমি ধারণা করতেছি যে করানো হয়। করানো হয়। হ্যাঁ, এখন আপনি যদি চিন্তা করেন যে ৮ ঘন্টার বেশি যদি কেউ কাজ করে, তাহলে ৫ দিনে বা ৬ দিনে তার কিন্তু দেখা যাচ্ছে যে ৪০ ঘন্টার বেশি সে কাজ করতেছে। কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম কিন্তু এটা না। কেউ ৪০ ঘন্টার বেশি কাজ করা, কারো সপ্তাহে ৪০ ঘন্টার বেশি কাজ করা আসলে উচিত না। সুতরাং আমাদের এই জিনিসগুলোতে লক্ষ্য রাখতে হবে যে একজন শ্রমিক সপ্তাহে কতক্ষণ কাজ করবে, দিনে কতক্ষণ কাজ করবে, একজন শ্রমিক প্রতি ঘন্টায় কত বেতন পাবে। সুতরাং এই যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বেতন কাঠামোটা অবশ্যই ঘন্টা ভিত্তিক করতে হবে। ঘন্টা ভিত্তিক করাটা এখন মনে করি যে এই যুগের সাথে তাল মেলাতে ঘন্টা ভিত্তিক করাটা খুবই জরুরি। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসতেছে যে আচ্ছা, বাংলাদেশে মজুরি যে পেশা নির্ভর নাকি শ্রম নির্ভর? বাংলাদেশে এখনো আসলে পেশা নির্ভর। কারণ আপনি যদি অফিসে কাজ করেন, ধরেন একজন ব্যাংকে কাজ করে, সে আসলে দেখা গেছে যে ৫০,০০০ থেকে ৭০,০০০ টাকা ইনকাম করে। সুতরাং একজন ব্যাংকারের যে ইনকাম এবং একজন দিনমজুরের যে ইনকাম, তার ভিতরে কিন্তু একটা বিশাল ফারাক। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের যে বেতন মজুরিটা, সেটা হচ্ছে পেশা নির্ভর। এইটা শ্রম নির্ভর না। শ্রম নির্ভর হইলে কখনোই এই আয় বৈষম্যটা থাকতো না। আরেকটা বিষয় আসতেছে যে শ্রমের চাহিদা যোগানের ভিত্তিতে কি মজুরি নির্ধারণ করার পরিবেশ বাংলাদেশে আছে কিনা। এখনো হয়তোবা আমরা ওই পজিশনে যাইতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের বেকার জনগোষ্ঠীর সংখ্যা আসলে অনেক
বেশি, সেই হিসাবে কিন্তু আমাদের যে জব ফিল্ডগুলো আছে সেই জব ফিল্ডগুলো কিন্তু তুলনামূলক কম, এবং বাংলাদেশে এখনো লাখ লাখ বেকার যুবক যুবতী তারা আছে যে এখনো জব পাচ্ছে না। সুতরাং বাজারের চাহিদা তুলনায় আমাদের দেখা গেছে যে বেকার জনগোষ্ঠীর সংখ্যাটাই বেশি। সুতরাং এটা বাজারের সাথে আসলে এটার কোনো রিলেশন আমি মনে করি যে বাংলাদেশে নাই। চাহিদা যোগানের সাথে আমরা যেটা বলি সাপ্লাই এবং ডিমান্ডের যে সম্পর্ক, এটা বাংলাদেশের শ্রম মানে লেবার ইকোনমিক্সে এটা আসলে আমি মনে করি যে এইটা মানে নির্ধারণ করা সম্ভব না। সাপ্লাই ডিমান্ডের মাধ্যমে এটা নির্ধারণ করা সম্ভব না, কারণ এখনো লাখ লাখ বেকার যুবক আছে। যখনই এই রেশিওটা কমে আসবে, যে বাংলাদেশে যে জব মার্কেট সেই যতগুলো পজিশন আছে তার তুলনায় আমাদের ওয়ার্কফোর্স কত আছে, এই রেশিওটা যখনই কমে আসবে তখন আমরা আসলে ওই যে চাহিদা যোগান ভিত্তিক যে বাজার ব্যবস্থা তার ভিতরে চলে যেতে পারবো। সুতরাং চাহিদা যোগানের ভিত্তিতে মজুরি নির্ধারণ করাও যে সম্ভব বাংলাদেশে এমনটা আমি মনে করতেছি না, কিন্তু এখানে ইনোভেটিভ অনেক আইডিয়া লাগবে। আমরা বলতেছি মুখে মুখে যে না এটা সম্ভব না, কিন্তু আসলে আমাদের ইনোভেটিভ আইডিয়া ছাড়া আমরা এই সমস্যাগুলোর সমাধান কখনোই করতে পারবো না। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আচ্ছা কোন তিনটা সংস্কার যে যুগোপযোগী হইতে পারে। প্রথমে যে বিষয়টা আমি উল্লেখ করছিলাম যে ফর্মাল এবং ইনফর্মাল সেক্টরের ভিতরে অনেক ফারাক, ইনফর্মাল সেক্টরে অনেক বেশি লোকজন কাজ করে। সুতরাং আমার মনে হয় যে সংস্কারে হাত দেওয়ার ক্ষেত্রে প্রথমে এই জিনিসটাই সংস্কার করতে হবে, যে যত বেশি সংখ্যক মানুষকে ফর্মাল সেক্টরে নিয়ে আসা যায়, ইনফর্মাল থেকে ফর্মাল সেক্টরে নিয়ে আসা যায়। ঠিক আছে, এইটা হচ্ছে আমি মনে করি যে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে মজুরি কাঠামোটা ঘন্টা ভিত্তিক করার দিকে আমাদেরকে মনোযোগী হইতে হবে। ঠিক আছে, তারপরে 3 নাম্বার যে সংস্কারটা সেটা হচ্ছে যে শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন এবং দীর্ঘদিন ধরে যে মামলাগুলো ঝুলে আছে সেই মামলাগুলোর নিষ্পত্তি এবং বিভিন্ন কলকারখানায় যে শ্রমিক অসন্তোষ সেগুলোর নিষ্পত্তি, কলকারখানার নিরাপত্তা বৃদ্ধি। 3 নম্বরে এই জিনিসটা মনে হয় যে সংস্কার করার দরকার আছে। তো এটাই মূলত সংক্ষেপে আমি যেটা মনে করি যে আজকের আলোচনার যে টপিক। আমাদের তারেক ভাই আছে এবং আসাদ রহমান ভাই আছে, আমি আশা করতেছি যে তারাও এই বিষয়টা নিয়ে আলোকপাত করবেন। ধন্যবাদ তারেক ভাই। জি ধন্যবাদ আল মাহমুদ ভাই, আপনি অত্যন্ত সুন্দর বিশ্লেষণ করেছেন এবং সুপারিশ করেছেন, এবং এগুলোকে আমরা চেষ্টা করব যে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিতে, এবং আমাদের যেহেতু নিউজ পোর্টাল আছে জনসচেতনতার জন্য আমরা চেষ্টা করবো এগুলোকে প্রচার করতে। আপনি আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এসএসবি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং শ্রমার্থের পক্ষ থেকে। আল মাহমুদ ভাই চাইলে আপনি যদি আপনার এসএসবি কেও ধন্যবাদ, এবং শ্রমার্থনীতি যে প্ল্যাটফর্ম, দুইটা প্ল্যাটফর্মকে আমার ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ধন্যবাদ ভাই। যে আমরা এখন পরবর্তী দু একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একেবারে ওয়েবিনার শেষ দিকে যেটি আমরা শুনতে যাচ্ছিলাম যে আমাদের শ্রম অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ কতগুলো দিক ছিল। শ্রমিকদের শ্রমের মর্যাদা এবং পেশা মজুরি, এসব বিষয় নিয়ে আমাদের কিছু আলোচনা হয়েছে, এবং আমরা একেবারে শেষের দিকে কিছু কথা শুনবো। আমাদের আরো একজন আলোচক আমাদের সাথে যুক্ত আছেন, এসএসবি সেক্রেটারি জেনারেল আসাদ রহমান। আপনার যে বক্তব্য বা কোনো ধরনের যুক্ত করার থাকলে কোনো বিষয় প্লিজ। ধন্যবাদ তারেক ভাই। আমার অনেকগুলোই বিষয় নিয়ে মতামত দেওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু আমরা শেষ পর্যায়ে আছি আমি জাস্ট সংস্কার নিয়ে একটু কথা বলি, যদি আপনি আমাকে ওই টাইমটা দিন। আমাদের শেষ প্রশ্ন আসলে কি কি সংস্কার করা প্রয়োজন। তো আমাদের আগে একটু বলি আমরা যে আমরা অর্থনীতিতে যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি আলোচিত যে সাপ্লাই এবং ডিমান্ড। যখন কোনো একটা পণ্যের আপনার
সাপ্লাই বেশি থাকবে, তখন তার কিন্তু আপনার ব্যবহার কিন্তু যথাযথভাবে হবে না। আমার সাথে হয়তো আপনি একমত। আমাদের এখানে না মানে শ্রমিক সবচেয়ে মানে আপনি যদি মানে সব ক্ষেত্রে যদি বিশ্বে বিবেচনা করেন, সবচেয়ে কম যে মূল্য আমরা যেটা পাই, শ্রম পাই বাংলাদেশে মূলত কি পাই, শ্রম পাই। আর বিভিন্ন কোম্পানি সেক্টর কিন্তু বাংলাদেশে যারা ইনভেস্ট করে তারা মূলত এই বিষয়টার কারণে বাংলাদেশে ইনভেস্ট করে। যেমন প্রথম একটা বিষয় যে শ্রম কম পাওয়ার কারণে আমরা ইনভেস্ট করি। টপিক। আর যে বিষয়টা সংস্কার বিষয়টা, যে আমাদের কি সংস্কার সবচেয়ে প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ টপিক। সংস্কারের ক্ষেত্রে যদি আমি বলি, আমি একটা টপিকে বলবো, আমাদের এডুকেশন সিস্টেম। প্রশ্ন হলো এডুকেশন সিস্টেম কেন প্রয়োজন। আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি যে বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে কোন সেক্টরে সবচেয়ে বেশি জবটা বেশি বর্তমানে আছে, যদি আমার উত্তরটা দেন কেউ একজন, তারেক ভাই আপনার মতামত অনুযায়ী কোন সেক্টর সবচেয়ে বেশি জব? আমাদের দেশে আরএমজি সেক্টর। আরএমজি সেক্টর। আরএমজি সেক্টর, আচ্ছা আরএমজি সেক্টর। আমরা যদি আরএমজি সেক্টর এবং আমাদের যে এডুকেশন সিস্টেম যদি আমরা সামঞ্জস্যতা করি, আকাশ পাতাল তফাৎ। একজন ছেলে, একজন নর্মালি যারা ইয়াং জেনারেশন যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে জেনারেল লাইন থেকে, আফটার দিস সে কিন্তু বেকার থাকে। আর্মি সেক্টরে হিউজ অপরচুনিটি আছে, মানে অনেক ডিমান্ড আছে আমাদের আরএমজি সেক্টরে, হিউজ ডিমান্ড জবের ক্ষেত্রে, বাট ওই পরিমাণ স্কিল পার্সন আমরা লো পাচ্ছি না। আমি একজন এইচআর পার্সপেক্টিভ বলতেছি যে আমাদের আর্মি সেক্টরে হিউজ লোকের ক্রাইসিস, বাট আমরা ওই অনুযায়ী আমরা পাচ্ছি না। একটা বাইরে একটা প্রশ্ন যে বাংলাদেশের জব মার্কেট খুবই মানে নেই বললেই চলে, কিন্তু জব মার্কেট আছে, বাট ওই তুলনার যে আমাদের যে এক্সপিরিয়েন্স পার্সন দরকার বা প্রয়োজন নাই। আমাদের এখানে মূলত যে সমস্যাটা বলি, আমাদের সমস্যাটা হলো যে আমাদের জব মার্কেট অনুযায়ী ওই লেভেলের আমরা একটা এডুকেশন সিস্টেম দরকার হতে হবে, যে ওই দরকার হতে হবে যে আপনি যখন একটা সেক্টর থেকে স্টাডি কমপ্লিট করবেন আপনার গ্রাজুয়েশন, যেন আপনার জবটা আপনার যে শিক্ষকতাটা যেন ওই জব রিলেটেড হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন আমি তারেক ভাই আমি কি বলতে চাচ্ছি। যে বিষয়টা হলো যে আপনি আমাদের এডুকেশন সিস্টেমটা এমন ভাবে দাঁড় করাতে হবে যে এই আমাদের বর্তমান যে সেক্টর আরএমজি তার সাথে যেন সামঞ্জস্যতা হয়। একজন স্টুডেন্ট সাপোজ সে আপনার সমাজ বিজ্ঞানে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তখন আপনার যখন সে আপনার আরএমজি সেক্টরে আসবে, যে কোনো সেক্টরে ঢোকার জন্য তার ওই রিলেটেড কিন্তু জব নাই। সে সে তার শিক্ষাগত যোগ্যতা এখানে কি করবে? মূলত একটা আর্মি সেক্টর যে ডিপার্টমেন্ট গুলো আছে বা যেখানে আপনার লোক প্রয়োজন, সেখানে সোশ্যাল ওয়ার্ক নট এ ম্যান্ডেটরি। আমাদের লাগবে হলো কোয়ালিটি ইনশিওর করা, কিন্তু আমরা লোক পাচ্ছি না। আমরা পাচ্ছি কি, একজন যে সমাজবিজ্ঞান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। এই যে একটা ক্রাইসিস, এই এই মূলত যে ক্রাইসিসটা তৈরি হচ্ছে মূলত আমাদের এডুকেশন সিস্টেমের কারণে। এটা আমার মতামত, আশা করি অনেকের মতামত হইতে পারে, আমার পার্সোনাল মতামত অনুযায়ী। আসলে বুঝতে তারেক ভাই আমি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আশাদ রহমান ভাই, আপনি আপনার দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন এবং সে নিয়ে কিছু কথা বলেছেন। আমরা একেবারেই শেষ পর্যায়ে শ্রমার্থের অর্থনীতি আমাদের সাপ্তাহিক ওয়েবিনার, প্রতি শুক্রবারে আমরা এই ওয়েবিনারের মাধ্যমে সকলের সামনে যেটি তুলে ধরতে চাই সেটি হচ্ছে আমরা কিভাবে শ্রমকে বিশেষায়িত করতে পারি এবং শ্রমকে কিভাবে গ্লোরিফাই করতে পারি। এসএসবির প্রধান লক্ষ্য থাকবে যে শ্রমার্থনীতিটাকে মানুষের বোধগম্যতার মধ্যে নিয়ে আসা। এবং আমরা যতগুলো ইন্টারভিউ পর্যবেক্ষণ করেছি তার মধ্যে দেখেছি যে স্বাভাবিকভাবে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে যে পরিমাণে প্রত্যাশিত থাকার কথা, যে মানুষ প্রত্যাশা করে, তারা শ্রম আইন কিংবা শ্রমিকের শ্রম সম্পর্কে যে সচেতনতা থাকা প্রয়োজন, ততটুকু সচেতনতা কিন্তু তাদের মধ্যে নেই, কোনো পক্ষের মধ্যেই নেই, মালিক পক্ষের মধ্যেও নেই, আবার শ্রমিক পক্ষের মধ্যেই নেই। তো শ্রমটাকে কে কেমন ভাবে দেখছেন এটার উপরে নির্ভর করে কিন্তু আগামী দিনে শ্রমের মর্যাদা কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটি নির্ভর করবে। আমরা মনে করছি যে আমরা যদি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে জনতাকে বোঝাতে পারি যে শ্রমটা হচ্ছে মূলত আমাদের মিডিয়াম অফ এক্সচেঞ্জের একটা অন্তর্নিহিত দিক, অর্থাৎ আমরা যে অর্থে টাকা পয়সা লেনদেন করি, কেনাকাটা করি, কিংবা আমাদের ভোগের জন্য আমরা যে অর্থ লেনদেন করি বা ট্রানজেকশন করি, এটার বিপরীতে কিন্তু আমরা আমাদের শ্রমটাকে ট্রানজেকশন করি। এবং এই শ্রমটা ট্রানজেকশন হচ্ছে, এই অনুভূতি যদি আমাদের মধ্যে থাকে এবং সবাই যদি এই বিষয়টা বুঝতে পারে, তাহলে আসলে শ্রমের সমতাটা পেশাভিত্তিক না হয়ে শ্রমভিত্তিক করা সম্ভব।
এ নিয়ে হয়তোবা আমাদের পরবর্তী ওয়েবিনার গুলোতে আরো বিস্তারিত আলোচনা থাকবে এবং প্রত্যেকটা ওয়েবিনারে আমরা চেষ্টা করব যে শ্রমটাকে কিভাবে সহজভাবে আমরা আমাদের প্রত্যেকটা পেশাজীবী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, মানে সহজভাবে ব্যাখ্যা করতে পারি। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের ওয়েবিনার এই পর্যন্তই। আমাদের অডিয়েন্স যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।